আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের জিসান ভাইয়া। আজকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর আজকে আমরা আলোচনা করব লেনদেন। এই ক্লাস আমরা লেনদেন বিস্তারিত নিয়ে আলোচনা করব, যা তোমার বেসিক একেবারে ক্লিয়ার করে দিবে। লেনদেন কি? লেনদেন কি? আচ্ছা, প্রথমে যদি আমরা বলি লেনদেন কি। লেনদেন হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়। এখন এখানে দুটো বিষয় আছে। একটা কি ঘটনা, দেখো ঘটনা, ঘটনা এই ঘটনা জিনিসটা কি? ঘটনা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজকর্ম করে থাকি, এই সব কিছুই ঘটনা। যেমন উদাহরণ যদি আমি বলি, যেমন মনে করো আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একজন কর্মচারী নিয়োগ করলাম, এইটাও কিন্তু একটা ঘটনা। আবার আমরা প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয়ের অর্ডার দিলাম বা ফরমাশ দিলাম, এটাও কিন্তু এক প্রকার ঘটনা। আর আমরা যদি প্র্যাকটিক্যালি বা বাস্তবিক অর্থে বলতে চাই, মনে করো আমি দোকান থেকে 500 টাকার পণ্য কিনে নিয়ে আসলাম, এটাও একটা ঘটনা। আর যদি লেনদেন বলি, লেনদেনটা কি? দেখো লেনদেন হইতে পারে, মনে করো আমি আমার প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা পণ্য ক্রয় করে নিয়ে আসলাম, এটা একটা লেনদেন। আচ্ছা, এখন আর্থিক অবস্থার পরিবর্তন। অনেক সময় দেখবা আমাদের কিছু কিছু ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তার মানে কি? এটা কি লেনদেন? না, এটা আসলে লেনদেন না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও এটা কেন লেনদেন না? কারণ এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। আচ্ছা, আর্থিক অবস্থার পরিবর্তন জিনিসটাকে দেখো। আর্থিক অবস্থার পরিবর্তন আমরা যদি বলি, আর্থিক অবস্থা মানে কি? আমাদের লেনদেনের আর্থিক অবস্থা কি বা হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থাটা কি? যেমন A = L+O ই, এটা আমাদের আর্থিক অবস্থা। আমার যখন একটা ঘটনা, যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এরকম কোন ঘটনা যখন আমরা এই আর্থিক অবস্থাকে পরিবর্তন ঘটাবে, তখন সেটাকে আমরা লেনদেন বলে থাকবো। এই জন্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও ঘটনাকে আমরা লেনদেন বলি না। আচ্ছা, লেনদেন শব্দের আবেদনিক অর্থ যদি আমরা জানতে চাই, লেনদেন শব্দের আবেদনিক অর্থ কি? দেওয়া বা নেওয়া, যেখানে একটা পক্ষ সুবিধা দিবে আর একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে। ওকে, এখন আমরা যে লেনদেনের প্রকারভেদ, দেখো লেনদেনকে আমরা যদি ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়। এটা কি? বাহ্যিক লেনদেন, আর এটা কি? অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, বাহ্যিক লেনদেনটা কি? এখানে তোমার দুটা পক্ষ বা দুটা প্রতিষ্ঠান জড়িত থাকে। মনে করো এক্স একটা প্রতিষ্ঠান ওয়াই প্রতিষ্ঠান থেকে পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসলো, এটা কি? বাহ্যিক লেনদেন। যেখানে তোমার প্রতিষ্ঠানের ভিতরে লেনদেনটা না থেকে আরেকটা থার্ড পার্টি বা একটা থার্ড প্রতিষ্ঠানের সাথে তোমার লেনদেনটা সংগঠিত বা সম্পূর্ণ হয়ে থাকে, এটা কি? বাহ্যিক লেনদেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, এক্স প্রতিষ্ঠান ওয়াই প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা পণ্যদ্রব্য ক্রয় করলো, এইটা কি আমার একটা বাহ্যিক লেনদেনের উদাহরণ। অভ্যন্তরীণ লেনদেন উদাহরণটা খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, অভ্যন্তরীণ লেনদেনটা হচ্ছে যেখানে কোনো বাহ্যিক পক্ষ বা প্রতিষ্ঠান জড়িত থাকে না। এই অভ্যন্তরীণ লেনদেনটা টোটালি আমার প্রতিষ্ঠানের ভিতরে থাকে। আমরা যদি উদাহরণ দিতে চাই, তাহলে আমরা বলতে পারি সবার আগে আসে অবচয় বা অবলোপনের কথা। দেখো এই অবচয় বা অবলোপনের ফলে আমার লেনদেনটা বা সম্পদের হ্রাসটা প্রতিষ্ঠানের ভিতরে হয়ে আছে, এটাকে আমরা অভ্যন্তরীণ লেনদেন বলতে পারি। এটা অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লেনদেনের বৈশিষ্ট্য। দেখো লেনদেনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এর কারণে এটাকে আমরা লেনদেন বলে থাকি। যেমন ফার্স্ট ওয়ান, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটা উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন এক্স প্রতিষ্ঠান থেকে আমরা 5,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলাম, এই 5,000 টাকা এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন, দেখো লেনদেনের ফলে অবশ্যই আমার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন মনে করো আমার প্রতিষ্ঠান 5,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলো বা একটা আসবাবপত্র ক্রয় করলো, এই যে ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা একটা পরিবর্তন আসবে। যেমন মনে করো আমি যখন 5,000 টাকা আসবাবপত্র ক্রয় করলাম, এই আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র এই সম্পদটা আমার প্রতিষ্ঠানে আসবে, আর নগদ টাকাটা বা নগদান হিসাবটা হ্রাস পাবে বা কমে যাবে। এটাকে আমার আর্থিক অবস্থার পরিবর্তন। থার্ড ওয়ান আছে আমাদের দ্বৈত সত্তা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুটি সত্তা থাকবে, যেখানে আমরা কি করতেছি, একটা প্রকল্পের সুবিধা প্রদান করবে আর আরেকটা প্রকল্পের সুবিধা গ্রহণ করবে। যেমন আমরা যদি বলি বেতন প্রদান করা হলো, বেতন প্রদান 5,000 টাকা, এই 5,000 টাকা বেতন প্রদান, এখানে কিন্তু দুটো পক্ষ আছে।
একটা বেতন হিসাব আর একটা নগদান হিসাব, তাই না? এখানে বেতন প্রদান করার ফলে আমার একটা ব্যয় হচ্ছে এবং নগদ টাকা চলে যাচ্ছে। এইটাকে আমার দ্বৈত শতায়, যেখানে আমার দুইটা পক্ষ থাকবে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রটা কি? এখানে প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, মানে একটা আরেকটা থেকে আলাদা। আমি যদি তোমাকে উদাহরণ দিতে যাই, মনে করো 5,000 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয়, 5,000 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয়, এটা একটা আমার লেনদেন। এই লেনদেনগুলো স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, মানে এটা আরেকটা থেকে আলাদা। এবং এই 5,000 টাকা আমি 10 দিন পরে পরিশোধ করলাম, এটাও কিন্তু আরেকটা লেনদেন এবং এটা প্রথম লেনদেন থেকে আলাদা। সো এই জন্য আমাকে বলতে পারি কি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। দৃশ্যমানতা, দৃশ্যমানতা যদি আমি বলতে যাই, লেনদেন তোমার দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমান অদৃশ্যমান উভয় প্রকার লেনদেন আমাদের হয়ে থাকে। দৃশ্যমান লেনদেনের যদি উদাহরণ দিতে যাই, মনে করো বেশিরভাগই দৃশ্যমান লেনদেনই আসলে, যেমন মনে করো পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, এইসব কিন্তু আমার দৃশ্যমান লেনদেনের উদাহরণ। অপরদিকে অদৃশ্যমান লেনদেন, কিছু কিছু লেনদেন কিন্তু অদৃশ্যমান হয়ে থাকে, এটা চোখে দেখা যায় না। যেমন আমরা যদি বলি অবচয় অবলম্বন, অবচয় কি তুমি চোখে দেখতে পাও? আচ্ছা, ছোট করে যদি বলতে চাই অবচয় জিনিসটা কি, অবচয় হচ্ছে স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি। মনে করো আমার বাসায় একটা টেবিল আছে, সবারই পড়ার টেবিল থাকে। এই পড়ার টেবিলটা মাত্র তুমি আমরা 5,000 টাকা দিয়ে ক্রয় করলাম। 5 বছর পরে বা 1 বছর ইউজ করার পরে এই 5,000 টাকা আসবো তো, বা টেবিলটাকে আমরা 5,000 টাকা বিক্রি করতে পারবো, হয়তো 1,000 বা 1,500 টাকা বিক্রি করতে পারবো। এই যে 3,500 বা 4,000 টাকা পণ্য এটার দাম হ্রাস পেয়েছে, এটা কি অবচয়। ওকে, এই অবচয়টাকে আমার অদৃশ্যমান লেনদেনের উদাহরণ। ঐতিহাসিক ঘটনা, আচ্ছা, যে সকল ঘটনা ঘটে গেছে ওইটাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলে থাকি। এই সকল ঘটনা কিন্তু আমাদের এক প্রকার লেনদেন। যদি উদাহরণ দিতে যাই, অনাদের বার্তা সঞ্চিতি বা পাওনাদার বার্তা সঞ্চিতি, এগুলো কি আমাদের ঐতিহাসিক ঘটনা, তাই না? আবার অনেক সময় সঞ্চিতি বা কুরীন সঞ্চিতি রাখা হয়, যেটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে কোনো সম্ভব ঘটনা হতে পারে এটার জন্য রাখা হয়, এটা কিন্তু ঐতিহাসিক ঘটনার একটা উদাহরণ। আচ্ছা, 7 নম্বরে যে মোস্ট ইম্পর্টেন্ট, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে যে প্রত্যেকটা লেনদেন তোমার হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়েছিলাম যে এখানে বেতন প্রদান করলো 5,000 টাকা, এটার হিসাব সমীকরণটা কি? আমরা একটু বলে নিই আমাদের হিসাব সমীকরণটা কি। আমরা জানি হিসাব সমীকরণ কি, এ ইকুয়ালস টু এল প্লাস ও ই। এতে অ্যাসেট, এল এ লায়াবিলিটিস, ওতে ওনারশিপ, মানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই যে বেতন প্রদান 5,000 টাকা, এটা কিন্তু একটা লেনদেন। এই লেনদেনটা তোমার হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। আমি যদি একটু বলি যে বেতন প্রদান করা হলো, এই বেতন তোমার জন্য একটা কি, বেতন আমার জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। আর ব্যয় কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। সো ব্যয় বৃদ্ধি পেলো, মানে ওই, রাইট, ওই কত হাজার? 5,000 টাকা। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি মালিকানা সত্ত্বকে কমিয়ে ফেলা 5,000। আর এ 5,000 টাকা তো আমি নগদে প্রদান করছি বেতনটা, তার 5,000 টাকা আমার নগদ, আর নগদ তোমার সম্পদে যাবে। সো এখানে 5,000 টাকা কমে গেল। এইটা যে, এটাই উদাহরণ কি হিসাব সমীকরণ প্রভাব বিস্তার। আমরা জানি আমাদের প্রত্যেকটা লেনদেন তোমার হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। সো আশা করি এই লেনদেনের 7টি বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিসাব সমীকরণ। আচ্ছা, আমাদের হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হচ্ছে, হিসাব সমীকরণটাকে আমরা তো জানি, তাই না? হিসাব সমীকরণটা কি দেখো, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমি যে লিখতে পারি কি এ ইকুয়ালস টু এল প্লাস ও ই। যেই সমীকরণের মাধ্যমে আমরা সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণ করে থাকি, সেটাকে আমাদের হিসাব সমীকরণ। এখানে এ সম্পদ, এল লায়াবিলিটিস মানে দায়, ওই ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। এখন আমরা প্রত্যেকটা জিনিস শিখবো। আচ্ছা, এ থেকে অ্যাসেট বা সম্পদ, সম্পদ জিনিসটা কি বলতো? সম্পদ হচ্ছে তোমার ব্যবসায় এমন একটা সম্পদ যেটা আমাদের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায় অনেক কিছু তো আমরা ক্রয় করি, তাই না? কিন্তু সব ক্রয় করার ফলে কি আমাদের মুনাফা, মানে সব ক্রয়কৃত জিনিসকে আমাদের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়? আসলে এটা হয় না। যেমন মনে করো আমি ব্যবসার প্রয়োজনে একটা 5 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করলাম। এই মেশিনটা দিয়ে আমি পণ্য দ্রব্য উৎপাদন করবো, আমি সেল করলাম আমার
মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে, রাইট? কিন্তু আমি ব্যবসার জন্য 5,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলাম, এটা কি আমার সম্পদ হবে? না, আমার সম্পদ ওইসব জিনিসকে বা ওইসব লেনদেন কি বলবো, যা আমার ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে। যেমন ব্যবসায়ের মালিকানাধীন যে কোনো সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, এইসব, এটা কি আমার সম্পদ। এল, লায়াবিলিটিস। আচ্ছা, আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি তখন মানে সব মূলধনকে আমাদের একার পক্ষে জোগাড় করা সম্ভব হয়? আসলে এটা সম্ভব হয় না। মনে করো আমি 5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করলাম, এর থেকে আমি 3 লক্ষ টাকা নিজে সরবরাহ করতে পারছি, আর 2 লক্ষ টাকা আমার কোন ঋণ করতে হবে। এই ঋণটা কি? এটা একটা তৃতীয় পক্ষ না, বা তৃতীয় পক্ষের কাছে আমার যেতে হবে না? এই তৃতীয় পক্ষে যে 2 লক্ষ টাকা যে আমি ঋণ করব, এই 2 লক্ষ টাকায় কি আমার এল, দায়। এটাকে আমরা এলকে আমরা কি বলি? বহির্দায়। বহির্দায় অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরের দায়, বা প্রতিষ্ঠানের মালিক ছাড়া অন্য যে কোনো পক্ষের থেকে আমরা যখন ঋণ করবো সেটাকে আমরা বহির্দায় বলবো, ঠিক আছে? বহির্দায়। আর ওনার্স ইকুইটি জিনিসটা কি? ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এই যে 3 লক্ষ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, এই 3 লক্ষ টাকা আমার ব্যবসার কাছে কি? ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব বা মূলধন আমরা যাই বলি। এখন আমরা যে বলি এটা আমরা বুঝলাম একটা ব্যবসা একটা সম্পদ যা আমাদের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এল জিনিসটা কি? আমার এল কখন বের হবে? যখন দেখো এল কি, আমার মোট সম্পদ থেকে আমরা যখন ওই বাদ দিব, মোট সম্পদ থেকে আমরা যখন ওই বাদ দিব তখন আমাদের থাকবে কি? এল থাকবে। অর্থাৎ মোট সম্পদ থেকে আমরা যখন ওই বাদ দিব তখন আমাদের কি থাকবে? এল থাকবে। আর ওই কখন থাকবে? মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেটা থাকে ওইটাই কি? আমাদের মালিকানা সত্ত্ব। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। এবং আমি যদি বলতে চাই একটু ডিটেলসে, ওই কিন্তু আমাদের 4টা উপাদান আছে। ওই কিন্তু আমাদের 4টা উপাদান আছে। ওই এর উপাদান কয়টি? 4টি। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। CRE-D, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স এন্ড ড্রয়িংস। এটা কি? আমার ওই বা মালিকানার সাথে 4টা উপাদান। আমাদের আরেকটা বিষয় বোঝার আছে যে হিসাব সমীকরণে বর্ধিত সমীকরণ। বর্ধিত সমীকরণ জিনিসটা আমাদের বোঝা লাগবে, এটা আমাদের পরীক্ষার সময় আসে এবং একটু ঝামেলা ফেলে। বর্ধিত সমীকরণ দেখো, আমরা জানি কি আমাদের হিসাবে মূল সমীকরণ কত? a = l + OA। জাস্ট আমরা বর্ধিত সমীকরণে কি করব? এই ওই উপাদান 4টা, তাই না? এই ওইটা মুছে দিয়ে 4টা উপাদান লিখে দিব। যেমন কি ছিল? C + R - E - D। এইটাই কি আমাদের বর্ধিত হিসাব সমীকরণ। ওকে, এখন আমরা হিসাব সমীকরণ যেটা করতেছি, যে হিসাব সমীকরণ একটা দেখা যাক, যে a = l + OE। এখানে আমরা দুইটা পক্ষ, একটা বাম পক্ষ, দেখো একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। বাম পক্ষ এবং ডান পক্ষ। যদি আমার সম্পদ বাড়ে, যদি মোট সম্পদ বাড়ে, দেখো যদি আমার এ বাড়ে বা বাম পক্ষে যে কোনো একটা বাড়ে, তাহলে ডান পক্ষের যে কোনো দায় অথবা মালিক পক্ষের যে কোনো একটা বাড়বে। মনে যদি এ কমে, তাহলে এটার যে কোনো একটা কমবে। আমার মনে করো যদি এই যে কোনো একটা পক্ষের একটা উপাদান কমলো, তাহলে আরেকটা উপাদান কি? প্লাস হবে। সেম। সো এটা তোমরা শর্টটা এসে মনে রাখতে পারো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো ইনশাআল্লাহ চালান বা ব্যবসায় প্রমাণাদি। এই দুইটা ক্লাস আমাদের বেসিক ক্লাস হবে, এবার এরপর আমরা ম্যাথ সলভে চলে যাব।